ঘুরবেন। নমস্কার বন্ধুরা, আজকে দ্বিতীয় দিনের সকাল। আর দ্বিতীয় দিনের সকালে আবার বেরিয়ে পড়ছি ডুয়ার্সের 7 পয়েন্ট ঘুরতে। এই হলো আমাদের গাড়ি, এটা করে আমরা যাব 7 পয়েন্ট ঘুরতে। এখান থেকে 7 পয়েন্ট যাওয়ার জন্য গাড়ি ভাড়া নিচ্ছে 3000 টাকা। এই দাদা ডুয়ার্সের 7 পয়েন্ট ঘোরাতে নিয়ে যাবেন। তো দাদার কথাবার্তা দাদার সব খুব ভালোই। তো আপনারা চাইলে দাদাকে কন্ট্যাক্ট করতে পারেন বা এনার সঙ্গে যেতেই পারেন। তো একটু দাদার সঙ্গে কথা বলে নেব। আমার নাম অজয় সেন। অজয় সেন, দাদার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেবেন। 9679868678। আমাদের আজকে 7 পয়েন্ট যাবো, তার মধ্যে 7টা পয়েন্ট পড়বে। যেরকম প্রথমে মূর্তি, ঝালং, বিন্দু, রকি আইল্যান্ড, সামসিং, সান্তলাখোলা, মাঝখানে টি গার্ডেন আছে, জলঢাকা নদী আছে, মূর্তি নদী আছে, পাহাড় সমতল, ডুয়ার্স যেটা হয় আর ডুয়ার্সে যেটা হয়। এই গাড়িটা ছাড়াও আরও বড় গাড়ি আছে, যদি চান সেই গাড়িও সম্ভব, কোনো অসুবিধা হবে না। দাদার সঙ্গে কোনো না আসে কন্ট্যাক্ট করতেই পারেন। তো আমরা সবাই গাড়িতে চলেছি। আমি, এই দাদা নিয়ে যাবেন, পণ্ডিত দা, অরবিন্দ, অরিজিৎ, মাস্টারমশাই, ওরফে কুন্তল। লাটাগুড়ি ডুয়ার্সের প্রাণকেন্দ্র, অর্থাৎ জঙ্গলের একদম ঠিক পারফেক্ট লোকেশনে অবস্থিত। তো এখানে থাকার জন্য দারুণ হবে, কোনো ক্ষতি নেই। আপনারা চাইলে মূর্তি বা অন্য কোনো গভর্নমেন্ট রিসর্টে থাকতেই পারেন, তবে আমি বলবো ডুয়ার্স ভ্রমণের জন্য লাটাগুড়ি বেস্ট হবে। আর এখান থেকে যে 7 পয়েন্ট সাইড সিন, এই সাইড সিনিংয়ের জন্য টোটাল আপ ডাউন মিলিয়ে 7 পয়েন্ট ঘুরে টোটাল ডিস্টেন্স হবে প্রায় অ্যাপ্রক্স 150 বা 155 এরকম হবে। আমরা চলেছি আমাদের প্রথম গন্তব্য রকি আইল্যান্ড। তো যে রাস্তাটা চলেছে আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন, অনবদ্য সুন্দর, প্রায় গা ছমছমে, তার সঙ্গে মেঘ ছাওয়া, দারুণ পরিবেশ। ডান দিকে যে জঙ্গলটি দেখছেন এটি গরুমারা জঙ্গল অভয়ারণ্য, আর বাঁদিকে যেটি আছে এটি হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট। এই লাটাগুড়ি ফরেস্ট কিছুটা ম্যানমেড, বাট গরুমারা না, গরুমারা একদম অরিজিনাল জেনুইন ফরেস্ট, সবাই জানেন, ছোটো থেকে আমরা বইয়ের পাতা পড়ে এসেছি। একটু হরিণ দেখা যাচ্ছে, হরিণটা যাচ্ছে, ছুটছে, দেখুন, দেখতে পাচ্ছেন কি? যেতে যেতে রাস্তায় ডান দিকে অর্থাৎ গরুমারা ফরেস্টে একটি হরিণের দেখা পেলাম। এই খোলা জঙ্গলে বন্যপ্রাণী ঘোরাঘুরি করছে, এক অনবন্ত, দারুণ লাগে। যে দৃশ্যটি তুলে ধরলাম এটি চালসা ভিউ পয়েন্ট থেকে টোটাল গরুমারা অভয়ারণ্য মানে গরুমারা রিজার্ভ ফরেস্টের ভিউ। এটা অনবদ্য লাগে। আমরা দাঁড়িয়ে আর ভিডিও করলাম না, আসার সময় সম্ভব হলে একবার দাঁড়াবো। আমরা আছি স্যামসিং, খুব সামনেই আছে স্যামসিং ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে আই লাভ স্যামসিং, আর তার ডান দিকে সামনে দিয়ে বয়ে গেছে মূর্তি নদী। তো আপাতত আমরা এখানটা অ্যাভয়েড করে এগিয়ে যাব। আমরা যাব রকি আইল্যান্ডের দিকে। এখানের পুরোটার ভিউ এরকমই পাবো, মানে জাস্ট নিচে এক্সট্রা পরিপালনা হিসেবে থাকবে হয়তো নদীটা। আমরা এগিয়ে যাব। এই যে গাড়িটি ঢুকে যাচ্ছে এদিকে স্যামসিং ভিউ পয়েন্ট, এখান থেকে এগিয়ে গেলে এই গাড়িটা এগিয়ে যাচ্ছে। আমরা সামসিং বাজার ক্রস করে চলেছি। এখানে রাস্তার অবস্থা বেশ খারাপ, বেশ কিছুটা উপরে অবস্থিত হয় এই জায়গাটা, যার জন্য বেশ একটা পাহাড়ি এলাকা অনুভূতি আছে, সাথে একটু ঠান্ডা ভাব। তবে কেন জানি না সামসিং বাজার থেকে 20 টাকা চাঁদা হিসেবে আদায় করলো স্থানীয় মানুষ। পর্যটকদের থেকে প্রতি গাড়ি পিছু এটা নাকি ওরা নিয়েই থাকে। এখন যেটি দেখছেন এটি মেন রাস্তা থেকে রকি আইল্যান্ডের ভিউ। এই সামনেই একটু নিচে নামতে হবে ওই জায়গাটি পৌঁছানোর জন্য। আর এটি হলো মূলত মূর্তি নদীর উৎসস্থল। দাঁড়িয়ে আছি রকি আইল্যান্ডে। এলাকাটা স্যামসিংয়ের মধ্যে পড়ে, স্যামসিং গ্রাম পঞ্চায়েতের কাছেই। আর এটা হচ্ছে আপনার কালিম্পং জেলার মধ্যে পড়ে। এটা হচ্ছে নেওড়া ভ্যালি রিজার্ভ ফরেস্টের ডাউন পোর্শনটা। এই হলো রকি আইল্যান্ড। এখান থেকে আপনার মূর্তি নদী সৃষ্টি হয়েছে, উপর থেকে নেমে আসছে পাহাড়ের উপর থেকে মূর্তি নদী, এখন খরস্রোতা রূপে হয়ে বয়ে চলেছে। রকি আইল্যান্ডে বেশ কিছু হোমস্টেও আছে, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। আমরা এখন চলেছি সুলতানি খোলার উদ্দেশ্যে। গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি, সাউন্ডটা শুনতে পাচ্ছেন কি জানি না, শুধু ঝিঝির ডাক।
একটা অন্যরকম ফিলিংস, দারুণ ফিলিংস। রকি আইল্যান্ড থেকে, স্যামসাংয়ের রকি আইল্যান্ড থেকে এখন সুলতানি খোলার পথে। এসে উপস্থিত হয়েছি সান্তালি খোলা। এটি সমতল থেকে বেশ কিছুটা উপরে অবস্থিত। মূলত নেওড়া ভ্যালি ফরেস্টের এটি নিচের অংশ। খুব ভালো করে আপনারা মাথায় রাখুন, এখানে নির্দিষ্ট পার্কিং প্লেসে আপনাকে আপনার গাড়ি রেখে দিতে হবে। সান্তালি খোলার ইউনিয়নের থেকে গাড়ি ভাড়া করে আপনাকে ঘুরতে হবে। এই পার্কিং প্লেস থেকে সাঁওতালি খোলার যে WBFDC নেচার রিসর্ট আছে ওর সামনে অবস্থিত যে হ্যাঙ্গিং ব্রিজ, অতটা আপনাকে গাড়িতে যেতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। আর এর জন্য আপনাকে 300 টাকা ভাড়া দিতে হবে, যা আপনি আপনার গাড়িতে অনায়াসে আরাম করে ঘুরতেই পারতেন। কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছেন। এখানে আর কি কি দেখার আছে আর সমস্ত জায়গাটা যদি আপনাকে ঘুরতে হয় অবশ্যই এদের গাড়িতে কত টাকা লাগবে কি লাগে আমি আমার সাধ্য মতো তুলে ধরছি, দেখতে থাকুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে আপনাকে পার হেড 20 টাকা এন্ট্রি ফি নিচ্ছে। যিনি নিলেন উনি খাকি পোশাকে, জানি না সরকারি লোক কিনা, দেখি গিয়ে কি আছে। সুলতানি খোলা পার্কিং প্লেসে যে গাড়িগুলো আছে ওখান থেকে যে ব্যবস্থা, যে ট্যুরিস্ট মানে ঘোরার জন্য গভর্নমেন্ট রিসর্ট আছে, এখানটা শুধু হলে লাগে 300 টাকা। আর যদি এখানে টোটাল সব মিলিয়ে 4টে স্পট, নেওড়া বিচ, লাভার্স পয়েন্ট, সুলতানি খোলা আর একটা আছে, এই 4টে স্পট নিয়ে মোট এরা নেয় হচ্ছে 1300 টাকা। এই 1300 টাকা 4টে স্পট নেয়, সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টা মতো। তো আমরা আপাতত একটাই যাব, যেটা হচ্ছে গভর্নমেন্ট রিসর্টে। এর জন্য এরা নিচ্ছে 300 টাকা। আর ঢোকার আগে এই যে দেখলেন 20 টাকা করে পার হেড। আমরা এসে উপস্থিত হয়েছি সুলতানি খোলা হ্যাঙ্গিং ব্রিজে। এই ব্রিজ ধরে এগিয়ে যাব, গেলে এখানে পেয়ে যাবেন ওই রিসর্টটি। তো আমরা আপাতত এই ব্রিজ দিয়ে গিয়ে ওই রিসর্টে যাব। হ্যাঙ্গিং ব্রিজ পার হয়ে আমরা ওই পারে এসেছি। এবার আস্তে আস্তে এগিয়ে যাই গভর্নমেন্ট রিসর্টের দিকে, গিয়ে দেখি সুলতানি খোলা WBFDC রিসর্টটা কেমন। আপনারা বলতে পারি এখানে প্রচুর 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 রকমের প্রজাপতি আছে, মানে নাম না জানা কত কি প্রজাপতির কোনো ছড়াছড়ি। আর একটা জিনিস, অনবদ্য জঙ্গলে সবসময় এখন দাঁড়িয়ে আছি, ঝিঝি পোকার ডাকছে অনবদ্য, মানে অনবরত ডেকে চলেছে, এক অদ্ভুত মাতাল করা সাউন্ড। দারুণ লাগবে, দারুণ দারুণ মাতাল করা সাউন্ড, খুব সুন্দর লাগবে। পুরো লোকেশনটা দেখুন, খুব সুন্দর লাগবে, দারুণ লোকেশন, পুরো লোকেশন খুব দারুণ। এই যে যাচ্ছি হেঁটে হেঁটে আমরা, দারুণ লোকেশন। সুলতানি খোলা ফরেস্ট রিসর্টের মেন গেটে। আমরা এই রিসর্টে যদি ঢুকি, এই মেন গেট, মেন পথ এটা, ঢুকে লেফট সাইডে পাচ্ছেন আপনারা টেন্ট, রাইট সাইডে পাচ্ছেন আপনারা কটেজগুলো, আর রাইট সাইডে কটেজের পর সামনে কিছু টেন্ট আছে, আর একদম সামনে ক্যান্টিন উইথ রিসেপশন। একদম সামনের এই যে ঘরটি দেখছেন, এই ঘরটি, এই ঘরটি, এটা ক্যান্টিন উইথ রিসেপশন। তারপর পুরোটা পরিপাটি করে সুন্দর ফুল দিয়ে সাজানো, পরিপাটি করা বাগান। এগুলো টেন্ট, এখানে কিছু এরকম টেন্ট আছে, সবই ভাড়া ওই 2200, অনলাইনে পেয়ে যাবেন বুকা WBFDC থেকে, সুলতানি খোলা রিসর্ট। আর এগুলোর পরে পাবেন ওই যে কটেজগুলো, সিঙ্গেল কটেজ, ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই, সমস্ত রুম বুকড, সব রুমই গেস্ট আছে, সুতরাং কোনো রকম পারমিশন নেই। একরকম এক প্রকার এমনি মৌখিক পারমিশন নিয়ে এগুলো ভিডিওগুলো করছি, ফাঁকা পাইনি। এরপর যাচ্ছি বাইরেটা, এই যে দেখুন টেন্ট, এগুলো সিঙ্গেল কটেজ, এক একটা ইন্ডিভিজুয়াল এক একটা বুকিং হয়, দারুণ লোকেশন। খুব সুন্দর লোকেশন অবস্থিত এটি। এখানে থাকার মজা একটাই, সামনে প্রচুর প্রচুর প্রজাপতি, পুরো একদম ফরেস্টের মধ্যে অবস্থিত এই রিসর্টটা। ভেতরে গিয়ে দেখলাম, দেখালাম সাধ্য মতো, সম্ভব হলে বুক করে নিন WBFDC ওয়েবসাইট থেকে। সুলতানি খোলা গভর্নমেন্ট রিসর্টের জাস্ট বাইরে আছি। এখানে কিন্তু কোনো ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না, না পাচ্ছি জিও না এয়ারটেল, কারোরই নেটওয়ার্ক নেই।
हाँ, पहले आपका नाम बताइए। मेरा नाम नीरप्राज भुजेल। WBFDC वेस्ट बंगाल फॉरेस्ट टूरिज्म का रिसोर्ट जो हैंगिंग ब्रिज है उसका वॉकिंग डिस्टेंस 5 मिनट का अंदर में है। मेरा प्राइवेट रिसोर्ट है, प्राइवेट होम स्टे है। मेरा 9475913521, मतलब आपसे ड्रॉप करना हो रिसीव करना हो गाड़ी मिल जाएगा। सीजन का टाइम में 1150 है, अन सीजन के टाइम में 1050 करके चलता है। लंच डिनर ब्रेकफास्ट होगा और उसमें 2 टाइम का चाय होगा, 1 टाइम इवनिंग स्नैक्स होगा। Thank you, भाई साहब। थैंक यू भाई साहब, थैंक यू। তো শুনলেন এই দাদার হোমস্টে কথা দাদা বললেন। তো আপনারা যদি এখানে আসতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতেই পারেন, করে অলরেডি কথা বলে আসতেই পারেন। খারাপ না, লোকেশন খুব সুন্দর। আমি দেখলাম, আমি লোকেশনটা আপনাকে দেখালাম জাস্ট এখানে হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, ওর সামনেই। আমার এদিকে মূর্তি নদী আমাদের সাথে চলেছে, আমরাও যাচ্ছি, আমাদের সাথে মূর্তি নদী চলেছে। মূর্তি নদীকে আমরা ওভারকাম করে তারপর এগিয়ে যাব ঝালংয়ের উদ্দেশ্যে। আমরা ঝালংয়ের উদ্দেশ্যে চলেছি। সুলতানি কোলাতে ব্রেকফাস্ট হিসাবে মোমো খেয়েছিলাম। রাস্তা খারাপ, কিন্তু চা বাগানের মধ্য দিয়ে চলেছি। আর দূরে তাকিয়ে দেখুন পাহাড়ের সারি, দারুণ লাগছে। যাই হোক, লাটাগুড়ি থেকে কোথায় কোথায় সাইড সিইং করবেন এবং সাথে যদি এনজিপি হয় বা শিলিগুড়ি হয় বা এয়ারপোর্ট হয়, সমস্ত কিছুর ভাড়ার রেট আমি তুলে ধরলাম। প্রয়োজনে এটা স্ক্রিনশট দিয়ে রাখুন, আর যদি স্ক্রিনশট হেজি হয় তাহলে কমেন্টে জানান। আমি ভালো ফ্রেশ চার্ট প্রোভাইড করতে রাজি আছি। এসে উপস্থিত হয়েছি ঝালং ভিউ পয়েন্টে। সামনে জলঢাকা নদী, এখন জল নেই, আর ঠিক তার ওপারটা হচ্ছে ভুটান। আমি ডিটেলসে সমস্ত জায়গাটা তুলে দিচ্ছি একটু ভালো করে, যতটা আমার দ্বারা সম্ভব। দেখুন ঝালং ভিউ পয়েন্ট থেকে নিচেটা, এই নিচে যে গ্রামটা দেখছেন এটা হচ্ছে পুরো ঝালং গ্রাম। ঝালং অ্যাকচুয়ালি এটা ঝালং বাজার। এই টোটাল এই এলাকাটা পুরোটা ঝালং গ্রাম। এরপর বয়ে গেছে জলঢাকা নদী, এটাই ভারতের সঙ্গে ভুটানের বর্ডার। এই জলঢাকা নদী বয়ে গেছে, আর ঠিক এর ওপারটা এটা হচ্ছে পুরো ভুটান পড়ে। এটাই ঝালংয়ের মজা। এটা পুরো বিস্তৃত পাহাড় সারি, এটা পুরো সম্পূর্ণ ভুটান। পুরো পাহাড়ি রেঞ্জটা যেটা দেখছেন এটা সম্পূর্ণ ভুটানের মধ্যে পড়ে। ঝালং ভিউ পয়েন্ট হয়ে এবার আমরা যাব ঝালং রিভার ক্যাম্পে। চলো রিভার ক্যাম্পে গিয়ে ক্যাম্পটা কেমন আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। এসে উপস্থিত হয়েছি ঝালং রিভার ক্যাম্পে। আমি একটু ভিতরে গিয়ে আপনাদের পুরো ক্যাম্পটা দেখানোর চেষ্টা করছি, দেখুন কেমন লাগে। ঝালং রিভার নেচার রিসর্ট, এটি একদম ঝালং নদীর পাশে অবস্থিত। আপনাকে এই লোহার তৈরি ব্রিজ পার হয়ে যেতে হবে, আর এখানে অপরিসীম সৌন্দর্য আশা করি অনুধাবন করতে পারছেন। ক্যাম্পে ঢোকার আগে এই জাস্ট লোহার সিঁড়ি, লোহার পোল, ঝালং নদীর উপর লোহার পোল। এরপর ক্যাম্পে যাচ্ছি। এটি প্রধান রাস্তা যা রিভার ক্যাম্পের একদম ভিতরে গিয়ে পৌঁছেছে। এখানে একটি শর্ট ট্রেকিংয়ের ব্যবস্থা আছে, আর ট্রেকিংয়ের পথটি সম্ভবত এটি। এই পথটি রিসর্টে প্রবেশের আগে জাস্ট ডান দিকে বেঁকে গেছে, আর সামনে একটি স্থানে জল এসে পড়ছে দেখুন পাইপের মাধ্যমে, যেখানে কিছু ছোট বাটা মাছ খেলা করছে। এই যে ট্রেকিংটা হয় সম্ভবত এটাই রাস্তা, পিছন দিকটা আমার পিছনে এই যে রাস্তাটা, এদিকে ট্রেকিংটা হয়। এরপর ওই দিকটা, এই সাইডটা ক্যাম্পগুলি আছে, ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল কটেজ। ভিতরে হয়তো প্রবেশ করতে পারবো না, পারমিশন দেবে না, কারণ সমস্ত কটেজই গেস্ট আছে। রিসর্টের দিকে আগিয়ে আসলে সামনে পড়বে রিসর্টের ক্যান্টিন ও রিসেপশন, দুটো একসঙ্গে। পাশে বাঁধানো রাস্তা উপরে উঠে গেছে, আর এক পাশে কটেজগুলি অবস্থিত। একবার ভালো করে সমস্ত এলাকাটি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, প্রকৃতপক্ষে এটি একটি টুরিস্ট স্পট, এতে কোনো সন্দেহ নেই। আর এখানে আপনারা 2 থেকে 3 দিন অনায়াসে থাকতে পারেন। এটি কিন্তু সরকারি রিসর্ট, যা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্ট কর্তৃক পরিচালিত, অর্থাৎ WBFDCর ওয়েবসাইট থেকে এটি বুক করতে পারবেন। এই রিসর্টে থাকতে পাচ্ছেন, আর এই নদীতে আপনারা স্নান করতে পারেন। প্রচুর লোককে এখানে স্নান করতে দেখলাম, অনবদ্য লাগবে, খুব ঠান্ডা জল, দারুণ লাগবে, করতেই পারেন এখানে স্নান।
ঝালং নদী নিজের মতো করে বয়ে চলেছে আর তার পাশে একটি করে কটেজের গেস্টদের নদীতে স্নান করতে দেখলাম। এখানে আমি থাকতে পারিনি কারণ ফুল বুক ছিল, তবে না থাকতে পেরে অনেক কিছু থেকে বঞ্চিত হলাম, এটা নিশ্চিত। ঝালং রিভার ক্যাম্প হয়ে আমরা চলেছি বিন্দুর পথে। এখান থেকে বিন্দু আর 15 কিলোমিটার রাস্তা। তো মাঝখানে একটি জায়গায় একটু রিটায়ার্ড আর্মি ক্যাম্প আছে, ওই আর্মি ক্যাম্পে আমরা লাঞ্চ সেরে নেবো। লাঞ্চ সেরে এগিয়ে যাবো বিন্দু। এখানে দাঁড়িয়েছি, এই যে এক আনা বাংলা, এটি একটি রিটায়ার্ড আর্মি পরিচালিত একটি রেস্টুরেন্ট। এখানে আমরা আজকে দুপুরে লাঞ্চ করে নেবো। এটা জাস্ট হচ্ছে ঝালং রিভার ক্যাম্প থেকে একটু আগিয়ে এসে এই রাস্তাটা সোজা চলে গেছে, এটা সোজা চলে যাচ্ছে আমরা বিন্দুর দিকে, অর্থাৎ বিন্দু যাওয়ার পথেই পড়বে। এই হোটেলটির নাম এক আনা বাংলা। এখানে সব রকমের বাঙালি খাবার পাওয়া যায় দেখেছি। হোটেলটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারের মানও বেশ ভালো। সব খাবার এনারা কাঁসারের থালা ও বাটিতে পরিবেশন করছে দেখলাম। রেট ঠিকঠাক, রেট নিয়ে আমার কোনো রকম অভিযোগ নেই। আমি সাজেস্ট করব আপনারা যদি ডুয়ার্সে 7 পয়েন্ট ঘুরতে আসেন তাহলে এখানে লাঞ্চ করুন, একটুও নিরাশ হবেন না, কথা দিচ্ছি। আমরা এসেছি বিন্দু ভিউ পয়েন্টে। এখানে মূলত জলঢাকা নদী বয়ে যাচ্ছে, ভারতবর্ষের শেষ গ্রাম এটা। আর এদিকে যা আছে বাকি দুদিক ঘেরা এর ভুটান। আর রাস্তার পাশে প্রচুর দোকান আছে, যেটা সব থেকে বেশি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে চকলেট। দেখলেই মনে হবে চকলেটগুলো কিনি, কিন্তু অতীব বাজে খেতে, ভুল করে কেউ কিনবেন না, এটা আমার তরফ থেকে সাবধান বাণী। সামনে বোর্ডের লেখা দেখে এটা পরিষ্কার যে বিন্দু হলো ভারত ও ভুটানের বর্ডার। এখানে বিন্দু ব্যারেজ আছে, যা জলঢাকা নদীর জলকে ধরে রাখার জন্য নির্মিত। বিন্দু ব্যারেজ থেকে ওই পারে পাহাড়ের সারি, যা ভুটান, আর মাঝে জলঢাকা নদী, যা ছোট বড় নুড়ি পাথরের উপর দিয়ে বয়ে চলেছে। এই জলঢাকা নদী ভারতের সঙ্গে ভুটানের সীমানা নির্দেশ করে, অর্থাৎ নদীর ওই পার ভুটান আর এই পার হলো ভারত। और अच्छा, उसका प्राइस कितना होता है? वाइन प्लांट, अच्छा 100 रुपीज़ पड़ेगा। अच्छा। डिफरेंट कलर होता है, जैसे कि पर्पल, पिंक, रेड, ऑरेंज। जो फ्लावर होता है इसमें हाँ, ऐसा flower डिफरेंट होता है। कलर होता है। हाँ, कलर होता है ये। और फ्लावरिंग वाला भी है इधर। पड़ेगा आपको। आप इसको नॉर्मल मिक्स में मिक्स करके, ये इधर का लोकल कंपोज है जो अच्छा। हम लोगों ने हाथों से बनाए हैं। आपको इसको मिक्सी में मिक्स इक्वल क्वांटिटी में मिक्स करके देना पड़ेगा, ये अच्छा होता है। ইনি কিছু গাছ বিক্রি করছেন, কিছু রেয়ার স্পিসিসও আছে দেখলাম। অ্যাজ এ বোটানি স্টুডেন্ট কিছু বুঝি, তো আপনারা চাইলে এখান থেকে অবশ্যই সংগ্রহ করুন। আপনারা বিন্দু ঘুরতে আসছেন, তো বিন্দু আসছেন ভুটানের একদম বিন্দু ভারতের শেষ গ্রাম, ছোট্ট একটু স্মৃতি। এটা তো আমার মনে হয় বাধ্যতামূলক বা ভালোই হয়। তো এই স্মৃতির জন্য এখানে প্রচুর দোকান, রাস্তায় আসার পথে প্রচুর দোকান পাবেন। আমরা কিছু কেনাকাটা করলাম, মোটামুটি এখানে ভালো হ্যান্ডলুমের চাদর পেলাম, 190 উনি দিয়েছেন। সবাইকে নমস্কার, আসুন বিন্দুতে ঘুরতে। বিন্দু লাস্ট শেষ গ্রাম আছে। বিন্দুতে অনেক সামান পাওয়া যায়, ভুটানি সামান আছে, চাদর আছে, আর কাপগুলো আছে, ভালো আছে। বিন্দু লাস্ট পয়েন্ট আছে, সবাই ঘুরতে আসুন। এখান থেকে আপনারা এসে কেনাকাটা করতেই পারেন, বলছি শুনুন, ঠকবেন না। বিন্দু ঘুরে আমরা চালসা যুব আবাসকে পাশে রেখে চলেছি মূর্তির পথে। মূর্তি লাটাগুড়ির খুব কাছে অবস্থিত, অর্থাৎ আমরা প্রায় লাটাগুড়ি ফিরে এসেছি। আছি মূর্তি নদীর সামনে। এই জলে কিন্তু সবাই মদের গ্লাস ভেঙেছে বা মদের বোতল ভেঙেছে, যথেষ্ট কাঁচ আছে। দেখে পার হওয়াটা খুব দরকার, যে কোনো মুহূর্তে পা কেটে যেতেই পারে। চাপড়ামারি ফরেস্ট যেহেতু ওপারটা, তাই যে কোনো মুহূর্তে হাতি আসতে পারে, সেই দিকগুলো খেয়াল করে বিন্দাস মজা করুন। চালসার কাছে অবস্থিত এই মূর্তি স্থানটি মূর্তি নদীর নাম অনুসারে এখানে নামকরণ হলো মূর্তি। এই খরস্রোতা মূর্তির দুটি ধারা বয়ে চলেছে। প্রথম ধারা পার হয়ে কিছুটা নুড়ি পাথরের বেশ বিস্তীর্ণ ফাঁকা চর, তারপর অন্য একটি নদীর ধারা বয়ে চলেছে, আর তারপরেই আছে চাপড়ামারি জঙ্গল। একটি কথা বলে রাখি, ট্যুর প্ল্যানটা এমনভাবে সাজান যেন শেষ বিকাল থেকে সূর্যাস্তের সময়টা এই মূর্তিতে কাটাতে পারেন। দারুণ লাগবে এখান থেকে সূর্যাস্তের ভিউ। এই মূর্তিতে প্রচুর কাঁচ আছে, পা কেটে যাওয়ার সম্ভাবনা প্রচুর। ফ্রিকুয়েন্টলি মদ খেয়ে মদের বিয়ারের বোতল থেকে শুরু করে সব কিছু এখানে ফেলেছে। তো খুব সাবধান না নামলে যে কোনো মুহূর্তে পা কাটতে পারে, তার কিছু নিদর্শন আমি তুলে ধরছি। দেখুন কী অবস্থা, দেখুন
কি অবস্থা। মনে অনেকটা সাহস নিয়ে পা কাটার ভয়কে উপেক্ষা করেই এক প্রকার মুক্তি নদীতে নেমেছি। ওটা প্রথম দিকে যেটা নেমেছিলাম ওটা ওদিকে একটা ধারা বয়ে গেছে আর এদিকে একটা ধারা বয়ে গেছে। এই ধারার জল যথেষ্ট গরম, একদম নদীর মধ্যে দাঁড়িয়ে আছে। তলার যে পাথরগুলো আছে যথেষ্ট স্লিপার, খুব সাবধানে হাঁটতে হচ্ছে, নাহলে উল্টে পড়ে যাওয়ার ভয় থাকে। সময়টা 6:15 কি 20 হবে, সন্ধে হব হয়ে এসছে। এখনও দূরে বেশ কিছু লোক স্নানরত, মানে এখনও স্নান করতে ব্যস্ত। এটা কি বলে বাঙালির ডুয়ার্স ট্রেন। কেন সূর্যাস্তের সময় এখানে আসতে বললাম এবার বুঝতে পারছেন? অনেকে এই মূর্তিতে থাকেন এবং ডুয়ার্সটা ঘোরেন। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এবং WBFDC অর্থাৎ ফরেস্টের হোটেল আছে। এছাড়াও আছে বেশ কিছু বেসরকারি হোটেল যেখানে আপনারা অনায়াসে থাকতে পারেন। সন্ধ্যা হয়ে গেছে, তো এই সময় মুক্তি রিসর্টের সামনে জায়গাটা বেশ একটু জমজমাট, কিছুটা মেলা টাইপের, প্রচুর দোকান আছে, বেশ কিছু আইসক্রিমের স্টল, সব মিলিয়ে মিশে জায়গাটা খারাপ লাগবে না। আজকের মতো এখানেই শেষ। এরপর লাটাগুড়িতে হোটেলে ফিরে যাব। সন্ধ্যাটা নিজেদের মতো করে আড্ডা দিয়ে কাটিয়ে দেব। তারপর নৈশাহার সেরে নিদ্রা দেবীর আরাধনা। শুভরাত্রি বন্ধুরা। আজ তৃতীয় দিনের সকাল, তো সবাইকে সুপ্রভাত বন্ধুরা। প্রথম দিন আমরা জঙ্গল সাফারি করে নিয়েছিলাম, দ্বিতীয় দিন আমরা ডুয়ার্সের 7 পয়েন্ট কাল ঘুরেছি। আজকে ডুয়ার্সের সাইড সিন হিসাবে আমরা ঘুরতে যাচ্ছি লাভা রিসর্ট, আর ইচ্ছা আছে খুব লেলেগাঁওয়ের একটা মনেস্ট্রি দেখার। এইগুলো দেখে আজকেও আমাদের ভ্রমণ সঙ্গী হিসাবে থাকছে দাদা। দাদা খুব ভালো, অতীব ভালো, অতীব ভদ্র, দারুণ লোক। বলছি শুনুন, এই দাদা যদি পান এনাকে, এই দাদার গাড়ি পেলে আপনাদের ভ্রমণের স্বাদ 100 থেকে 500 গুণ বৃদ্ধি পাবে। ডুয়ার্স থেকে যে কোনো সাইড সিন, আপনার মাল জাংশন থেকে ড্রপিং হোক বা ছেড়ে দেওয়াই হোক, যাই হোক, যে কোনো ক্ষেত্রে এই দাদার নাম্বারে একবার কল করতে ভুলবেন না। এই দাদার নাম অজয় সিং, আর নাম্বার তো আমি দিয়েইছি আগে। লাটাগুড়ি থেকে রিসর্টের দূরত্ব 80 কিলোমিটার। 8 সিটের গাড়ি ভাড়া নেবে 4500 টাকা। আমি ভাড়ার লিস্ট আগেই দিয়েছি। এই ভ্রমণের ঠিকানা চ্যানেলে অলরেডি লাভা রিসর্ট ও কোলাখামের একটি ভিডিও আছে, আপনারা চাইলে উপরের আই বটন থেকে অথবা ডেসক্রিপশন থেকে দেখতেই পারেন। আমি এখন লাভা যাওয়ার পথে কি কি দেখার পড়বে সেটুকুই তুলে ধরবো। আমার মতে লাভা রিসর্ট কোলাখাম এতই সুন্দর যে আপনার এই শর্ট টাইমে ঘুরে মোটেই পোষাবে না। মিনিমাম 2 নাইট স্টে করুন লাভা বা রিসর্ট। খুব ভালো হয় লাভার WBFDC কটেজে। যাই হোক, 2টো প্লেস যাবার পথে দেখার মতো আছে, আমি এগুলো এখন তুলে ধরছি, দেখুন। সেই পুরনো জায়গা কেলভিজে হনুমান মন্দির, সাথে ঝর্ণা। আগেও একবার এসেছিলাম এখানে, কিছুদিন আগে আগের ভিডিও দেখেছেন। আজকে আবার সাইড সিনিং করতেছে এখানে। আবার এইখানটা দাঁড়ালে একবার লাভা যাওয়ার পথে আজকে দাঁড়িয়েছি। এলাকার নাম জানি না। এখান থেকে প্রায় যে রাস্তার ভিউটা পাবো, প্রায় জিগজ্যাগ ওয়ে পাবো, মানে জিগজ্যাগ ভিউ পাবো, লাইক সিল্ক রুটের মতো। তো আমি আপনার সামনে ওই রুটটাকে, ওই ভিউটা কিছু তুলে ধরার চেষ্টা করছি, একবার দেখুন। এত সুন্দর লোকেশন, সবাই ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। এরই কিছু ঝলক রইল আপনাদের জন্য। আপনারা এবার রিসর্টের ভিউ পয়েন্ট, রিসর্ট ও লাভার মধ্যে অবস্থিত পাইনের জঙ্গল, যেটি সত্যিই দারুণ, ও লাভা মনেস্ট্রি ইত্যাদিগুলো দেখুন। আমি এই সুযোগে টোটাল কত খরচা হলো এই ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরছি। আমি টোটাল 4 আকারে দিয়ে দিলাম, একটু দেখে নেবেন। আমরা 6 জন ছিলাম। আমাদের ট্যুরটি ছিল 3 নাইট 4 ডেজের। এখানে ট্রেন ভাড়া, রুম ভাড়া, গাড়ি ভাড়া, খাবার খরচ, জঙ্গল সাফারির খরচ, সমস্ত খরচ ধরে মাথাপিছু খরচ হয়েছিল 8000 টাকা করে। আজ সারাদিন ঘুরে আমরা সন্ধ্যায় লাটাগুড়ি ফিরে আসি। পরের দিন সন্ধ্যায় NGP থেকে আমরা ফেরার ট্রেন ধরবো, যা উত্তরবঙ্গ এক্সপ্রেস। সকালে লাটাগুড়ি মার্কেট ঘুরে কিছু কাঠের শোকেস কিনে নিয়েছিলাম এবং তারপর প্যাকিং সেরে আবার লাঞ্চ করে আমরা লাটাগুড়ি ছাড়ি। এরপর
ট্রেনে উঠে আপনাদের সঙ্গে কথা বলবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বর্তমান সময়ে ঘটে যাওয়া ঘটনার ধিক্কার জানাই। সাথে এটাও বলতে চাই, আমরা ঘুরে দাঁড়াবই, আজ না হোক কাল। আমরা আসার সময় যখন এনজিপি আসি তখন এসেছিলাম স্পেশাল ট্রেনে হাওড়া থেকে, যে ট্রেনটা অতীব খারাপ, অতীব জঘন্য, টাইমিং বলে কিছু নেই, 7 ঘন্টা লেট করেছিল। মানে স্টেশনে ট্রেন দিয়েছিল 7 ঘন্টা লেটে, তারপর ঠিকঠাক এসেছিলো। তো সেই জন্য আমাদের যাওয়ার ট্রেনটা আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, আশা করছি টাইমে যাবে। আপাতত এনজিপি স্টেশন থেকে ট্রেনটি একদম পারফেক্ট টাইমে, রাইট টাইমে ছাড়লো। তো আমরা এখন চলেছি হাওড়ার পথে। বাই বন্ধুরা।